সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি আলোচনা চলাকালে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে কয়েক মাস পূর্বে যখন ৩২ নম্বর ভাঙা হচ্ছিল তখন তার সরকার কেন নীরব ছিল। এই প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেছেন তা নিয়ে সমগ্র নেট দুনিয়া তোলপাড় হয়ে গিয়েছে। একটা শ্রেণী তো অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অত্যন্ত বাজে ভাষায় অত্যন্ত তির্যক মন্তব্য করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটি করিয়েছেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রিন সিগন্যাল পেয়েই এই ৩২ নম্বরটি ভাঙা হয়েছে। এরকম একটা বার্তা সমগ্র সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা বুঝতেই পারছি এগুলো কারা করছে। আওয়ামী লীগের যে ব্রড বাহিনী তারাই এই কাজটি করছে। এমন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারাও এই বিষয়টি নিয়ে অত্যন্ত হাস্যরসে এবং অত্যন্ত ভালোভাবে এই বিষয়টিকে তারা পেয়ে বসেছে এবং এগুলো নিয়ে তারা ট্রল করা শুরু করেছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি লন্ডনে যে সমগ্র বিশ্বের সামনে ক্ষুণ্ণ হবে, তিনি এই প্রশ্নের জবাব দিতে পারেননি। কিন্তু আসলে কি ব্যাপারটি তাই? ব্যাপারটি কি এরকম? মোটেও নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই অল্প বয়সী সেই বাচ্চা সাংবাদিকের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর অত্যন্ত চৌকান্নভাবেই দিয়েছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রশ্নের উত্তরে বলেন যে আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করছি, একটা সময় এটা নিয়ন্ত্রণ ছিল না, এখন সবকিছুই নিয়ন্ত্রণ আছে। অর্থাৎ ৩২ নম্বর ভাঙা নিয়ে তিনি সরাসরি কোনো উত্তর কিন্তু দেননি। এখন এই বিষয়টি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা কিংবা তিনি এটার সাথে জড়িত এমনটি মনে করার কোনো কারণ নেই। এর কারণ হচ্ছে আমরা উদাহরণস্বরূপ একটা জিনিস বুঝি যে দুইটি দলের মধ্যে সংঘর্ষ হলো, একটি দল যে আরেকটি দলের বাড়িঘর ভেঙে দিল, এখানে সরকারের কি করা আছে? হ্যাঁ, যখন এর পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আইনের শরণাপন্ন হবে তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই বিষয়টিকে তদন্ত করে একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে জিনিসটাকে নিয়ে যাবে। বিচারের প্রক্রিয়ায় যে দোষী সাব্যস্ত হবে তাকে শাস্তি দেওয়া হবে এবং এই সমস্ত ব্যাপারে এরকমটাই করা হয়। কিন্তু এই যে বিষয়টা ৩২ নম্বর ভাঙার এই বিষয়টি, এখানে কাকে দোষী সাব্যস্ত করা হবে? এই যে ভাঙার যে ডাকটা, সেই ডাকের নেতৃত্ব কারা দিয়েছে? কেউ কি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে? বিএনপি কে এটি ভাঙতে আহ্বান করেছে? এনসিপি করেছে? কোনো দল কি এটি ভাঙতে আহ্বান করেছে? কারা ভাঙছে? এর উত্তর হচ্ছে ভেঙেছে সাধারণ জনগণ। যেই সাধারণ জনগণ গত 15.5 বছর আওয়ামী লীগের শাসন আমলে অতিষ্ঠ হয়েছে, সেই সাধারণ জনগণই এসে সেই ৩২ নম্বরের বাড়িটি ভেঙেছে। সরকার কাকে রেখে কাকে শাস্তি দিবে? এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিষয়টি তুলে ধরেছেন আইন শৃঙ্খলা বাহিনীর কথা, যে একটা বিশাল সময় পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী একেবারে অকেজো ছিল। পৃথিবীর কোনো ইতিহাসে কখনো দেখাতে পারবে না যে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক একটা দেশে সরকার পতনের পরে প্রায় বেশ কয়েকদিন যাবৎ থানায় কোনো পুলিশ ছিল না। এরকম নজির সারা বিশ্বে বিরল। কিন্তু বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছে। ৫ই আগস্টের পরে প্রায় কয়েকদিন যাবৎ কোনো পুলিশই থানাতে ছিল না। প্রায় সপ্তাহখানেক পরে পুলিশরা তাদের ডিউটিতে অংশগ্রহণ করেছে, তারপরও সীমিত পরিসরে। সব পুলিশরা কিন্তু তখনও আসেনি। কেন আসেনি? এবং এই পুলিশ সদস্যের উপরে বাংলাদেশের মানুষের অত্যন্ত ক্ষোভ, এই বিষয়গুলোই উনি সেখানে গিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। এখন অনেকেই তাকে সমালোচনা করছেন যে তিনি কিন্তু তার দায়টা পুলিশের উপর দিয়ে দিয়েছেন। বিষয়টি মোটেও কিন্তু এমনটি নয়। এখানে পুলিশের যে বিষয়টি, পুলিশের উপর দায় চাপানোর যে বিষয়টি, এই বিষয়টি তো একেবারে সত্য। পুলিশ অর্থাৎ বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী যদি সতর্ক থাকতো এবং তাদের মধ্যে যদি তাদের যে দায়িত্বশীল একটা আচরণ তারা দেখাতো, তাহলে কোনোদিনই সেই পূর্বের সরকারটি স্বৈরাচার হয়ে উঠতে পারতেন না। আমরা দেখেছি 2018 সালে কিভাবে এই পুলিশের উপর ভর করে দিনের ভোট রাতে হয়েছে। আবু সাইদকে এই পুলিশই কিন্তু একেবারে খুব নিকটতম একটা স্থান থেকে গুলি করে হত্যা কিভাবে করেছে এটি সমগ্র বিশ্ব দেখেছে। মুগ্ধকে মাথায় গুলি করে হত্যা করেছে কারা? পুলিশ। এই যে 2000 মানুষ যে নিহত হলো এই গণঅভ্যুত্থানে, কারা এদেরকে নিহত করেছে? এদের অধিকাংশ পুলিশের হাতে মৃত্যুবরণ করেছে। এটি কি পুলিশের নৈতিকতার মধ্যে পড়ে? বা সাধারণ জনগণের উপর, আন্দোলনরত জনগণের উপর গুলি করার কিংবা তাদেরকে হত্যা করার ন্যূনতম কোনো অধিকার কি বাংলাদেশ পুলিশের রয়েছে? নেই। কিন্তু তারপরও পুলিশ কিন্তু এটা করেছে এবং এটি করে পুলিশ বাংলাদেশের কাছে সবচেয়ে ঘৃণিত বস্তুতে পরিণত হয়েছে। এই পুলিশের উপর বাংলাদেশের কোনো আস্থা নেই। পুলিশ যদি মানুষকে কিছু
করতে বলতো 5ই আগস্টের পরবর্তী যে সময়টা ছিল, উল্টা মানুষ পুলিশকে মারতে যেত। এটি একটা রাষ্ট্রের জন্য কতটা ভয়ঙ্কর একটা বিষয়, এটি চিন্তা করার বিষয়। পুলিশকে কেন রাখা হয়েছে? দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু কোনো জায়গায় যদি একটা অকারেন্স ঘটে, কোনো একটা অপরাধ ঘটে, সেখানে পুলিশ গেলে যদি উল্টো পুলিশকেই মারতে আসে, তাহলে এর চাইতে দুঃখজনক এবং এর চাইতে ভঙ্গুর কোনো পরিস্থিতি একটা রাষ্ট্রের জন্য হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশে এই বিষয়টি ঘটেছে। এটি সত্য। আমার নিজের চোখের সামনে একটি ঘটনা। একটা 5ই আগস্টের পরবর্তীতে আমি ঢাকার দিকে যাচ্ছিলাম এক জায়গায়, তখন একটা বাসের তখন ট্রাফিকের যে দায়িত্বগুলো এগুলো পুলিশই পালন করছিল বিমানবন্দরের ওই জায়গাটাতে। একজন মহিলা, একেবারেই বয়বৃদ্ধ, 60-এর ঊর্ধ্ব বয়সের একটা মহিলা পুলিশকে বলছে, এই সর এখান থেকে সর, তোদের এখানে কি কাজ? পুলিশ আইন ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছে, সেই পুলিশকে একজন বৃদ্ধা মহিলা বলছে, সর এখান থেকে, তোদের এখানে কি কাজ? এটি ছিল 5ই আগস্টের পরে বাংলাদেশের অবস্থা। পুলিশ তাদের উপর একেবারেই আস্থাহীনতার এত একটা তলানিতে যে পড়েছিল যে মানুষ পুলিশকে সহ্যই করতে পারছিল না। সে অবস্থা থেকে কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটা ডেভেলপ হয়েছে। পুলিশ তাদের যে আস্থার জায়গাটা সেটা ফিরিয়ে আনতে অনেকটা সক্ষম হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী মজবুত হচ্ছে। কিন্তু এটি কিন্তু 5ই আগস্টের পরে ছিল না। এখন যখন ওই 32 নাম্বার ভাঙতে গেল মানুষ, হ্যাঁ, তখন আইন শৃঙ্খলা বাহিনী যদি সেখানে যেত, তাহলে যেভাবে 32 নাম্বার ভাঙা হয়েছে এর চাইতে আরো খারাপ অবস্থায় তাদেরকে ভাঙা হতো। সুতরাং সেখানে পুলিশেরও কিছু করার ছিল না, সরকারেরও কিছু করার ছিল না। এখন কাদেরকে দোষী সাব্যস্ত করবে? এখানে তো লক্ষ লক্ষ মানুষ ছিল, লক্ষ লক্ষ মানুষকে চিহ্নিত করা, এর মধ্যে আসল দোষীকে বের করা, এটা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। আর এগুলো মূলত মানুষ করেছে মানুষের ভিতরের যে জ্বালা, সেই জ্বালার কারণে। কই যারা এখন এই প্রশ্নগুলো আনছে তারা তো উল্টো এই প্রশ্নটা তাদেরকে করতে শোনা যাচ্ছে না যে যেই ব্যক্তিটির ইশারাতে, যে ব্যক্তির নির্দেশে প্রায় 2000-এর মতো তাজা প্রাণকে ঝরতে হয়েছে, মানুষকে নিহত হতে হয়েছে, সেই ব্যক্তি কিভাবে আবার লাইভে এসে প্রোগ্রাম করার আশাবাদ ব্যক্ত করে? কোন লজ্জা এগুলো করে? কই সেই পিচ্চি অল্প বয়সী সাংবাদিককে এই প্রশ্নটা করেছে সেখানে? শেখ হাসিনা তো লাইভে এসে একেবারে জনসম্মুখে প্রোগ্রাম করতে চেয়েছিল, তার সেই প্রোগ্রামের ঘোষণা দেওয়ার পরেই তো জনগণ পাল্টায় এই কর্মসূচি দিয়ে তার বাড়ি ভেঙে দিয়েছে। শেখ হাসিনাকে রাজনীতি করার কিংবা এইভাবে প্রকাশ্যে এসে প্রোগ্রাম করার ন্যূনতম কোনো নৈতিক অধিকার কিংবা নৈতিক কোনো লাজ লজ্জা যদি থেকে থাকে, এরকম কোনো বিষয় কি থাকতে পারে? তার শিকারের অধিকার রাখে না। কিন্তু সাংবাদিক কিন্তু ওই প্রশ্ন করছে না, উল্টো 32 নাম্বার ভাঙার যে প্রশ্ন সেটি ডক্টর মোদিবের সামনে করেছে এবং তিনি খুব চোখান্নতার সাথে অত্যন্ত বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছেন। এই জন্য তাকে সাধুবাদ জানানো দরকার এবং আমরা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে তাকে নিঃসন্দেহে সাধুবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই। এখন এই ফুরিয়ে ডেট ফেল হওয়া এই ইস্যুকে সামনে এনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অকার্যকর প্রমাণ করার কোনো কিছু এখানে নেই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে এজেন্ডা নিয়ে সেখানে গিয়েছেন, আমি আশাবাদী যে তিনি সেই তার এজেন্ডায় তিনি অত্যন্ত সফলকাম হয়ে সফল একটি সফর সম্পূর্ণ করে তিনি তার স্বদেশে প্রত্যাবর্তন করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক এবং দেশের পক্ষে নিজের যেই ভূমিকা সেই ভূমিকাটুকু পালন করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।